হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলো আমার কাছাকাছি এসে কান্নার সুরে ডাকতে শুরু করলো। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে খালের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠে আসতেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে, মুখে আর পোশাকে রক্তমাখা দাগ, চোখ যেন জলজল করছে, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। রাতের ট্রেন ছিল। গাড়ি থেকে যখন আমি জলপাইগুড়ি স্টেশনে নামি তখন রাত ঠিক 1টা বাজে। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে গাড়িটি আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে চলে গেলাম। ভিতরে ঢুকতেই দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখান থেকে জলপাইগুড়ি কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে জলপাইগুড়ি 40 কিলোমিটার। আমি তাকে বলি, এখন কোনো গাড়ি পাওয়া যাবে কিনা? তিনি বললেন, কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে হবে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে বসলাম। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটির ব্যাটারিও শেষ। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানেই কাটিয়ে দিব। কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। আর মাত্র 3-4 ঘন্টা বাকি ভোর হতে। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে আমাকে বলল, স্যার কোথায় যাবেন? আমি বললাম, জলপাইগুড়ি। কিন্তু তুমি কে? লোকটি বলল, আমার নাম নরেশ, এই এলাকায় আমি গাড়ি চালাই। ও আচ্ছা, তাই নাকি? তুমি কি জলপাইগুড়ি যাবে? লোকটি বলল, হ্যাঁ স্যার, যাব। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বললাম, নরেশ চলো। মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের উপরে বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে। চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটির পাশে গিয়ে বসলাম। তারপরে নরেশ গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 20 মিনিট আসার পরে আমরা একটি পিচের রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। এই জায়গাটির নাম বেলাকোবা। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধান। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু পর নরেশ জিজ্ঞাসা করল, স্যার জলপাইগুড়িতে আপনার কে থাকে? আমি বললাম, জলপাইগুড়িতে আমার মামা বাড়ি। কিছুদিন পরে আমার ছোট মামার বিয়ে, তাই যাচ্ছি। নরেশ বলল, ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার আপনারা একটু বসেন, আমি একটু খালি করে আসি। বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে। নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে,
তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে, কিন্তু নরেশ এখনও ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার মাঝে কেমন জানি একটা টেনশন কাজ করছে। কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে খালের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পানির রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ। হায় আল্লাহ, কে যেন তার গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। একসময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সেই লোকটি আর নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না। গাড়িটিও উধাও। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলো আমার কাছাকাছি এসে কান্নার সুরে ডাকতে শুরু করলো। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে খালের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠে আসতেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে, মুখে আর পোশাকে রক্তমাখা দাগ। চোখ যেন জলজল করছে, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা। মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে এসেছে। এই লোকটি হয়তো নরেশকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট বেড়ে গেছে। চিন্তা করলাম ভাগ্যে যা আছে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দিব, কারণ এই ব্যাগটিতে আছে নতুন মামির জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, দাদা, আপনি হেঁটে চলে আসলেন, ওদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগলো। তাই লোকটিকে বললাম, দাদা, আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা আমাকে দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পর লোকটি অট্ট হাসতে লাগলেন। তারপর বললেন, মুখ দেখবি? দেখ। এটি বলে তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মণ্ড নিয়ে ঘুরছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বেরোচ্ছিল না। একসময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি মামার বাড়িতে। মামার বাড়ির সবাই আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় জল ঢালছে। পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অতৃপ্ত আত্মার হত্যা লীলা। বছর 10 আগে নাকি নরেশ নামে এক ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল। ঠিক ওই জায়গাটিতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে। তারপর আর সে ফিরে আসেনি। পরের দিন ধান ক্ষেতের খালের জলে তার গলা কাটা দেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি। এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙ্গা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল। যেহেতু তার কোনো আত্মীয় ছিল না, সেহেতু কেউই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেনি, যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতের যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটায়। সেই আত্মাটি হয়তো মুক্তি খোঁজে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে
জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।